2010 সালে 7 সদস্য নিয়ে শুরু হয়েছিল দক্ষিণ কোরিয়ান বয় ব্যান্ড বিটিএস টিমের যাত্রা। 2014 সালে তাদের প্রথম স্টুডিও অ্যালবাম ডার্ক অ্যান্ড ওয়াইন নিয়ে বিশ্ব দরবারে হাজির হয়। এরপর থেকেই ধীরে ধীরে আলোচনায় আসতে শুরু করে ব্যান্ডটি। তাদের প্রথম অ্যালবামই কোরিয়ায় প্রায় 1 মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। এই ধারাবাহিকতায় 2017 সাল থেকে বিশ্বব্যাপী সঙ্গীত জগতে নিজেদের আলাদা স্থান করে নিয়েছে দলটি। তবে দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক সব যুবককেই মিলিটারি ট্রেনিং নিতে হয়। সে প্রেক্ষিতে বিটিএস বয়রা দেশের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে ট্রেনিংয়েও ব্যস্ত ছিলেন একটা নির্দিষ্ট সময়। তবে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সরকার ঘোষণা করেছে 2027 সালের মধ্যে তাদের লক্ষ্য বৈশ্বিকভাবে কন্টেন্ট তৈরিতে নেতৃত্ব দিবে দেশটি। এটি বাস্তবায়নে পরবর্তী বিটিএস খুঁজে পেতে তরুণ কে-পপ সদস্যদের সাহায্য করার একটি পরিকল্পনা রয়েছে। দেশটির সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন উপমন্ত্রী জিওন বাইং-সিউক বলেছেন, আগামীর বিটিএসকে খুঁজে পেতে ছোট দলগুলোকে সঙ্গীত শিল্পী হিসেবে বেড়ে উঠতে সাহায্য করবে সরকার। বিটিএস এর গান, শতকোটি ভক্ত, সব মিলিয়ে এক অদ্ভুত সাড়ার প্রভাব বিশ্বজুড়ে দেশটির জন্য নানাভাবে বয়ে এনেছে সুফল। তাই তো দক্ষিণ কোরিয়ার সরকার এখন পরবর্তী কে-পপ দল খুঁজছে। তবে উপমন্ত্রী জিওন বাই-সিউকের মন্তব্য ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। দেশটি বিটিএস ভক্তরা ক্ষোভ প্রকাশ করে বলেছে, পরবর্তী বিটিএস বলতে কিছু হতে পারে না। বিষয়টিকে অন্যান্য কে-পপ টিম কিছুটা অপমানজনক বলেই মনে করেছেন। দেশের ছোট ছোট গানের দলকে সহায়তার বিষয়টি ঠিক আছে, তবে এরপর কি? কখনো নেক্সট বিটিএস বলতে কিছু হবে না। ঈশ্বরের কাছ থেকে জীবনে একবার অলৌকিক ঘটনা ঘটে এবং বিটিএস তেমনি। যুক্তরাষ্ট্র কি গ্লোবাল স্টার হিসেবে পরবর্তী সুইফট বা বিয়ন্সেকে খুঁজে বের করার চেষ্টা করেছে? তবে আমরা কেন পরবর্তী বিটিএস খুঁজছি? 2013 সালে 7 সদস্যের গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করেছিল বিটিএস। গ্রুপটি তাতে কঠোর পরিশ্রম, নিজেদের ট্র্যাক তৈরি করা থেকে মিউজিক ভিডিও তৈরি করেছে। বৈশ্বিকভাবে সবচেয়ে বেশি হিট হিসেবে ব্যান্ডটির ঝুলিতে আছে বাটার, ডায়নামাইট, আইডল ও আরও কিছু সুপারহিট গান, যার মাধ্যমে বিটিএস পৌঁছে গেছে শত কোটি দর্শকের কাছে। এখন দেখার পালা কোরিয়ার নেক্সট বিটিএস হিসেবে কে আসে। মারিও সেন, শোবিজ টুনাইট।